সহজ লেখান্ত আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় যেটা আঞ্চলিক শক্তির উত্থান, আর তৃতীয় অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান। এই দুটি অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হবে। এখানে দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। সাধারণত 15 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং 30 মিনিট সময় দেওয়া থাকে। তো তোমাদের প্রথমে 3টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হয়, তারপর 2টি এসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হয়, তারপর একটি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি দেওয়া থাকবে, একটি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানেও 2টি দেওয়া থাকবে, একটা 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে, এখানেও 2টি প্রশ্ন দেওয়া থাকবে। তো এরকম প্যাটার্নে 15 নম্বরের প্রশ্ন করা হয় এবং 30 মিনিট সময়ের মধ্যে দেওয়া থাকে। এখন আমরা প্রশ্নপত্র এবং তাদের উত্তরগুলো দেখবো। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো যদি পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। আর অ্যাপের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এবং প্র্যাকটিস সেট এইসব কিছু কিন্তু পেয়ে যাবে। দেখো এই কোশ্চেন পেপারের প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো, ঠিক আছে। 1 3 = 3 কয়ের থেকে বলা হচ্ছে সলভের সন্ধি হয় 1756 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে। তো সলভের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর লিখবে এখানে 1782 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন রজার ড্রেক, অক্ষয় কুমার মৈত্রেয়, হলবেন না রবার্ট ক্লাইভ। তো অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলবেন। ক্ষয়ের দাগে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকন, উইলিয়াম জোন্স, ওয়ারেন হেস্টিংস না উইলিয়াম কেরি। তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, গয়ের দাগের প্রশ্ন দেখো, পলাশির যুদ্ধ সংঘটিত হয় 1756, 1757, 1759 খ্রিস্টাব্দে। তো পলাশির যুদ্ধ সংঘটিত হয় 1757 খ্রিস্টাব্দে। উমর দাগে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি। তো অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। টয়ের দাগে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন ফ্রাঙ্কল্যান্ড, হক ক্যামেরন, জেমস রেনেল। তো 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন কে? উত্তর হবে জেমস রেনেল। 2 নম্বর থেকে নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 1 × 2 = 2 দেওয়া আছে প্রশ্নের মান। কয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ড্যাশ। তো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর লিখবে রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। কয়ের দাগে কোন পন্থা অবলম্বন করে অযোধ্যাকে কোম্পানি সাম্রাজ্যভুক্ত করেন? ডালহৌসি। তো অপশাসনের অভিযোগ এনে, ঠিক আছে, অযোধ্যাকে কোম্পানি শাসনভুক্ত করেন লর্ড ডালহৌসি। শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে? উত্তর লিখবে উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য। 3 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2-3টে বাক্যে লিখতে হবে প্রশ্নের উত্তরগুলো, ঠিক আছে। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। কয়ের দাগে ইজারাদারি ব্যবস্থা বলতে কি বোঝো? এখানে উত্তর লিখবে 5 বছরের জন্য নিলাম ডেকে জমিদারি কোনো ব্যক্তির হাতে দেওয়া হয় তাকে বলে ইজারাদারি ব্যবস্থা। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। কয়ের দাগে বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তো 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সার যুদ্ধ হয়। 4 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4-5টি বাক্যে লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। কয়ের দাগে উডের প্রতিবেদন সম্পর্কে কি জানো? উত্তর লিখবে 1885 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন যা উডস ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাসে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এরপর ক্ষয়ের দাগে টিকা লিখতে বলা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। তো ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 8-10টি বাক্যে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। কয়ের দাগে সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণ কি? তো নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হলো 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধ। এই বিরোধের পিছনে নানা কারণ ছিল, ঠিক আছে। যেমন 1 নম্বর হচ্ছে কোম্পানির ষড়যন্ত্র।
সিরাজ বিরোধী ঘসেটি বেগম এবং শওকত জংয়ের সঙ্গে কোম্পানি ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। 2 নম্বর হচ্ছে রীতির অবমাননা। নবাব পদে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গড় হাজির ছিল। উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকন না পাঠানোয় সিরাজ রুষ্ট হয়। 3 নম্বর কারণ অবৈধ দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দেন, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্ষুব্ধ হয়। 5 নম্বর হচ্ছে কৃষ্ণদাসকে আশ্রয় দেন। নবাবী তহবিল তছরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন। নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণদাসকে ফেরত না পাঠানোয় সিরাজ প্রচণ্ড রুষ্ট হন। 6 নম্বর কারণ হচ্ছে আলীগড়ের সন্ধি ভঙ্গ। সিরাজ কলকাতা দখল করে এর নাম রাখেন আলীনগর, কিন্তু অল্প দিনের মধ্যেই রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতা পুনর্দখল করে নেয়। ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত ফরাসিদের আশ্রয় দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্তভঙ্গের জন্য দায়ী করা হয়। এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ, মীর জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। এরই ফল হলো পলাশির যুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখো, ক্ষয়ের দাগে কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তার লেখো। উত্তর লিখবে, কোনো চাষযোগ্য বা বাসযোগ্য জমির দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করাকে বলা হয় জমি জরিপ। সম্রাট অশোক, সুলতান আলাউদ্দিন খলজি, শের শাহ, সম্রাট আকবর প্রমুখ জমি জরিপের চিরাচরিত প্রথা অনুসরণ করলেও কোম্পানি আমলে আধুনিক জমি জরিপের প্রথা শুরু হয়। 1 নম্বর পয়েন্ট দিয়ে আমরা লিখছি কোম্পানির জমি জরিপ পদ্ধতি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের বিশেষ সম্পর্ক ছিল। জমি জরিপের মাধ্যমে কোম্পানির শাসনাধীন এলাকার আয়তন, জমির পরিমাপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ এবং শাসনাধীন এলাকায় মোট চাষযোগ্য জমির পরিমাণ নির্ধারণ করতে চেয়েছিলেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জমি জরিপের সূচনা। পলাশির যুদ্ধের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ বাংলায় নতুন নবাব মীর জাফরের মাধ্যমে কলকাতা থেকে কুলপি পর্যন্ত প্রায় 24টি পরগনার জমি জরিপের ব্যবস্থা করেছিলেন। 1760 খ্রিস্টাব্দে এই কাজ শুরু করেন ফ্রাঙ্কল্যান্ড এবং তার মৃত্যুর পর এই কাজ শেষ করেন হগ ক্যামেরন। তারপর 1767 খ্রিস্টাব্দে ভারতের জমি জরিপ বিভাগের প্রধান বা সার্ভেয়ার জেনারেল পদে জেমস রেনেলকে নিয়োগ করা হয়। তো দেখো, এইভাবে আমরা প্রশ্নের উত্তরটি লিখলাম এবং এর সঙ্গে শেষ হলো তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারে আমরা উত্তর এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্ন এবং উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো। এবং অ্যাপের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্ক রিভিশন এবং প্র্যাকটিস সেট এই সব কিছু কিন্তু সেখানে দেওয়া থাকবে, সেগুলো তোমরা সেখান থেকে নিতে পারবে। ওকে, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।